হ্যালো স্টুডেন্টস, আবার নতুন একটা ক্লাস। আজকে আমরা সামনেই তোমাদের যে পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল টেটের যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তোমরা জানো গ্রামারের অংশ নিয়ে আলোচনা চলছিল আমাদের এই ভিডিওসগুলোতে। তো আজকে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি যে যেহেতু আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, এই ধ্বনি পরিবর্তনের ভিডিওসগুলোই কিন্তু কন্টিনিউস হচ্ছে। এর আগে তোমাদের দুটো পার্ট হয়ে গেছে, অর্থাৎ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তোমরা কিন্তু পেয়ে গেছো ধ্বনি পরিবর্তনের। আজকে আমরা আসবো ধ্বনি পরিবর্তনের তৃতীয় অংশে। এই যে ধ্বনি পরিবর্তনের যে অংশগুলি, সেটা যদি প্রথম এবং দ্বিতীয় ভাগটি তোমরা ফলো না করো তাহলে একটু হয়তো অসুবিধা হতে পারে। তাই এই ভিডিওটি যারা তোমরা খুলবে তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় অংশটি একবার দেখে নিও। চলো আজকে আমরা চলে আসছি ধ্বনি পরিবর্তনের তৃতীয় ভাগ। এর আগের দিনকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ধ্বনির আগম নিয়ে, অর্থাৎ ধ্বনির আসা, শব্দের প্রথমে, মাঝখানে বা শেষে ধ্বনির আগমন তাকে বলা হয়েছিল যে ধ্বনির আগম নিয়ে আলোচনা করেছিলাম। এবং স্বরধ্বনি এলে তাকে বলা হয়েছিল স্বরাগম, এবং ব্যঞ্জনধ্বনি এলে তখন তাকে বলা হয়েছিল ব্যঞ্জনাগম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ধ্বনি লোপ, অর্থাৎ আগের দিনকে এসছিল ধ্বনি, আজকে সেই ধ্বনিটা লোপ হবে। অর্থাৎ আমাদের উচ্চারণের সুবিধার জন্য আমাদের জীব অনেক সময় বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে, এবং এই যে চেঞ্জটা করে, এই চেঞ্জ করার সময় তখন তারা কি করে যে ধ্বনি অনেক রকম ভাগ করে। এই যে ভাগগুলো করে তার মধ্যে কি কি আসতে পারে, ধ্বনির আগে আসতে পারে, মানে ধ্বনি আগমন ঘটতে পারে, ধ্বনি বিলুপ্ত হতে পারে, অথবা ধ্বনির রূপান্তর ঘটতে পারে, যে কোনো একটা হতে পারে। আজকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি লোপ। চলো চলে আসা যাক আমাদের এখানে। দেখো ধ্বনি পরিবর্তন তৃতীয় ভাগ, আজকে আমরা পড়ছি ধ্বনি লোপ। শ্বাসাঘাত, উচ্চারণের দ্রুততা, অনায়াস উচ্চারণ প্রবণতা প্রভৃতি কারণে অনেক সময় শব্দের আদি, মধ্য বা অন্তে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির বিলোপ ঘটে। এই প্রক্রিয়াকে ধ্বনি লোপ বলা হয়। তার মানে অনেক সময় কি হয়, আমাদের খুব তাড়াতাড়ি করে কোনো কিছু বলার সময়, অথবা উচ্চারণের সুবিধার্থে, অথবা উচ্চারণের দ্রুততার জন্য, মানে যখন আমরা খুব তাড়াতাড়ি কোনো কথা বলি তখন আমাদের কি হয়, জীব চেষ্টা করে খুব তাড়াতাড়ি কথা বলার জন্য, তার নিজের মতন করে কোনো কিছুকে চেঞ্জ করে নেবার জন্য। তো যখন এরকম কিছু হয়, চেঞ্জ করতে চায়, তখন সেক্ষেত্রে তখন সে কী করে যে কিছু কিছু ধ্বনি বিলুপ্ত হয়ে যায়। একে বলা হচ্ছে ধ্বনি লোপ। এবারে প্রথম যে ধ্বনি লোপটা আমরা পড়ব, সেই ধ্বনি লোপটা এটা কোথায় কোথায় হতে পারে ধ্বনি লোপটা, সেটা হচ্ছে প্রথমে হতে পারে, অর্থাৎ প্রথম অংশ থেকে একটা অংশ বেরিয়ে যেতে পারে, শব্দের মাঝখানে হতে পারে, অথবা শব্দের শেষে হতে পারে। চলো আজকে আমরা দেখব যেটা সেটা প্রথমে যদি হয়। তো ধ্বনির ক্ষেত্রে দেখা যায় দু রকমের ধ্বনি পরিবর্তিত হতে পারে। একটা হচ্ছে স্বরধ্বনি লোপ, অর্থাৎ স্বরধ্বনি বিলুপ্ত হচ্ছে, একে বলা হচ্ছে স্বরধ্বনি লোপ। আর একটা হতে পারে ব্যঞ্জন ধ্বনির লোপ। তো প্রথম আসছি আমরা স্বরধ্বনি লোপ। উচ্চারণের সুবিধার্থে অনেক সময় শব্দের আদি, মধ্য বা অন্ত স্বরধ্বনির বিলোপ ঘটলে তখন তাকে স্বরধ্বনি লোপ বলা হয়। উদাহরণ হচ্ছে কি, দেখো কোথায় কোথায় হতে পারে, শব্দের আদিতে হতে পারে, মধ্যতে হতে পারে, অথবা অন্তে হতে পারে। তাহলে তিনটে জায়গাতেই কিন্তু হতে পারে। প্রথমে একদম প্রথমে হতে পারে, যাকে আমরা বলছি আদি। শব্দের প্রথমে যদি হয় সেটা হচ্ছে আদি। শব্দের মাঝখানে যদি হয় তখন তাকে আমরা বলছি কি মধ্য। আর শব্দের শেষে হলে তখন সেটাকে আমরা বলছি কি অন্ত, অর্থাৎ শেষে। তো প্রথম আমরা আসব আদি স্বরধ্বনি লোপ, অর্থাৎ এইটা আদি স্বরধ্বনি লোপ। এক্ষেত্রে আদি স্বরধ্বনি লোপের ক্ষেত্রে কি হচ্ছে, অলাবু থেকে লাউ। আচ্ছা, অলাবু কথাটা আমরা কেউ খুব একটা কিন্তু পরিচিত নই, আমরা কিন্তু সকলেই লাউ কথাটা বলে থাকি, তাই না? আমরা বাজারে গিয়ে, দোকানে গিয়ে বলি কি যে লাউ কত করে গো, বা লাউ দাও তো, এরকম ধরনের। কিন্তু আমরা যদি গিয়ে দোকানে বলি যে অলাবু কত করে, মনে হয় দোকানদার বুঝতেই পারবে না, তাই না? তো অর্থাৎ এটার কিন্তু মূল কথা ছিল কিন্তু অলাবু, কিন্তু এই অলাবু কথাটা খুব একটা পরিচিত নয়। কারণ কি, এই অলাবু কথাটা থেকে প্রথম অংশ যেটা অটা, সেটা উঠে গেছে, মানে বিলুপ্ত হয়েছে।
তখন এক্ষেত্রে কি হচ্ছে, অলাবু থেকে লাউ। দেখো অলাবু থেকে লাউ। আরেকটা আছে উড়ুম্বুর থেকে ডুমুর। ডুমুর কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু শুধু ডুমুর কথাটা নয়, তার আগে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে কি উড়ুম্বুর। উড়ুম্বুরের কিন্তু হর্ষ ওঠা, উড় কথাটাই উড়ে গেছে এবং সেখানে শুধু ডুমুর কথাটা রয়ে গেছে, অর্থাৎ এটা শব্দের প্রথমেই এটা বিলুপ্ত হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, যে অলাবু থেকে লাউ আর উড়ুম্বুর থেকে ডুমুর, এরকম প্রচুর শব্দ তোমরা পাবে। বিভিন্ন যে আমাদের যে যখন আমরা পেজগুলোকে আমরা দেখব বা পেজগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা দেখব যে এই ধরনের প্রচুর কথা আমরা পাচ্ছি। দ্বিতীয় আসছে মধ্য স্বরধ্বনি লোপ। এই মধ্য স্বরধ্বনি লোপের ক্ষেত্রে দেখো সুবর্ণ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ, এই সুবর্ণ কথাটা ব্যবহার না করে কি করা হয়, স্বর্ণ। সুবর্ণ থেকে স্বর্ণ। তাহলে কি হচ্ছে, মাঝখান থেকে বটা শয়ের সঙ্গে চলে আসছে আর মধ্যনার রেফটা থেকে যাচ্ছে, সুবর্ণ থেকে স্বর্ণ। আরেকটা হচ্ছে গৃহিণী থেকে গিন্নি। গৃহিণী কথাটা তো প্রচলিত, গৃহিণী, এবং তার থেকে কি আসছে, এই হয় হর্ষইকারটা, এটা কি হচ্ছে যে এটা থেকে লোপ হচ্ছে, লোপ হয়ে কি হচ্ছে, গিন্নি কথাটা চলে আসছে, গৃহিণী থেকে গিন্নি। তৃতীয়ত যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই অন্ত স্বরধ্বনি লোপ। অন্ত স্বরধ্বনি লোপ মানে একদম শেষের অংশটা উড়ে যাচ্ছে। যেমন ধরো অগ্নি, অগ্নি থেকে হচ্ছে আগ, অগ্নি কথাটা থেকে আসছে আগ। রাশি থেকে রাস, রাশি কথাটা থেকে আসছে কি রাস। এই হলো স্বরধ্বনি লোপ। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি, এটা তো স্বরধ্বনি লোপ হলো, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি লোপ। একইভাবে বিভিন্ন কারণে এখানেও সেই শব্দের আদি মধ্য বা অন্তে আমার কি হচ্ছে, ব্যঞ্জনধ্বনি যদি লোপ পায় তখন তাকে আমরা কি বলছি, যে ব্যঞ্জনধ্বনি লোপ। এখানেও সেই আদি মধ্য বা অন্ত একইভাবে হবে, আদিতেও আদি থেকেও চলে যেতে পারে, মধ্য থেকেও যেতে পারে বা শেষ থেকেও যেতে পারে। আদি মধ্য বা অন্তে আমাদের যদি ব্যঞ্জনধ্বনি লোপ পায় তখন তাকে আমরা বলছি কি, ব্যঞ্জনধ্বনি লোপ। আদি ব্যঞ্জনধ্বনি লোপের আমরা একটা উদাহরণ নিচ্ছি। স্থান থেকে থান। দেখো আমরা বলি না, মায়ের থান, বাবার থান, এরকম ধরনের বিভিন্ন রকমের কিছু কথা প্রচলিত আছে, বা এরকম শীতলার থান বা এরকম ধরনের থান কথাটা ইউজ করা হয়। এই থান কথাটা কিন্তু এসছে স্থান থেকে। অ্যাকচুয়াল আগে কি হতো, আগে তো ফাঁকা জায়গাতে একটা পাথর রেখে বা এরকম মানে খোলা জায়গাতে পুজো হতো। তো যে জায়গাটাতে পুজো হতো সেই জায়গাটাকে বলা হতো কি, সেই দেবীর বা সেই দেবতার স্থান বলা হতো। এই স্থান কথাটা ক্রমে ক্রমে মানুষের জিভে পরিবর্তিত হয়ে গেল কি থান, অর্থাৎ দন্তের স্বরটা উড়ে গেল, উড়ে গিয়ে সেখানে কি হলো, শুধু থ কথাটা এলো, অর্থাৎ থানের জায়গায় স্থান কথাটা, এই স্থানের জায়গায় থান কথাটা এলো। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, অর্থাৎ স্থানের জায়গায় থান কথাটা এলো। আরেকটা হচ্ছে দেখো, এখানে আমি একটাই দিয়েছি। দ্বিতীয় হচ্ছে মধ্য ব্যঞ্জনধ্বনি লোপের ক্ষেত্রে দেখো, মধ্য ব্যঞ্জনধ্বনি লোপের ক্ষেত্রে মানে শিয়ালের মূল কথা ছিল কি, শ্রীগাল, শ্রীগাল, শ্রীগাল থেকে কি এলো, শিয়াল। দেখো দন্তেশ্বয় হর্ষই আল, শিয়াল। হ্যাঁ, তখন লোকের এখানে উচ্চারণের দ্রুততার জন্য এবং সুবিধার্থে কথাটা কি এলো, শিয়াল, শিয়াল, শ্রীগাল। এই শ্রীগাল থেকে এলো শিয়াল, শিয়াল এলো, এবং সেখান থেকে কি এলো, দেখো শিয়াল। তার মানে এই যে দন্তেশ্বয় হর্ষই আ আর ল, এটাও কিন্তু উচ্চারণটা আরও সহজ হলো, হয়ে গেল কি শিয়াল। তৃতীয় হচ্ছে অন্ত ব্যঞ্জনধ্বনি লোপ, একদম শেষের দিকে। এক্ষেত্রে কি হচ্ছে, যে শেষের যে ব্যঞ্জনধ্বনিটা সেই ব্যঞ্জনধ্বনিটা লোপ হচ্ছে। যেমন ধরো বধূ, ব ধয় দীর্ঘ, বধূ, বধূ থেকে হলো বহু, ব হয় দীর্ঘ, এবং সেটাও অসুবিধা হলো, লাস্টে হলো কি হটা উড়ে গেল, গিয়ে এলো কি বউ, অর্থাৎ বধূ, বহু, বউ। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কি
সমাক্ষর লোপ। অনেক সময় দেখা যায় যে আমাদের শব্দের মধ্যে সমান মানে একই অক্ষর দুটো পাশাপাশি থাকে। তো অনেক সময় এরকম ধরনের যে অক্ষরগুলো থাকে সেই অক্ষরগুলো আমাদের অনেক সময় কি হয় যে একটা থাকে আর একটা উড়ে যায়। যেমন ধরো বর দিদি, এই বর দিদি কথাটা থেকে আমরা অনেক সময় এই বর দিদি কথাটা কি সবসময় বলি? বলি না, বলি বর্দি। ছোট দাদা, ছোট দাদা, এই ছোট দাদার মধ্যে পুরো দাদা কথাটা কিন্তু আমাদের উচ্চারিত অনেক সময় হয় না, তখন এখানে আমাদের কি হয়? ছোট দা। ঠিক সেরকম যে শব্দ মধ্যস্থিত পাশাপাশি দুটি সমধ্বনিযুক্ত অক্ষরের একটি বিলুপ্ত হলে তখন তাকে বলা হয় কি? সমাক্ষর লোপ বলা হয়। যেমন বরদাদা, তার থেকে বরদা, বৌদিদি থেকে বৌদি। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে ধ্বনির রূপান্তর। চলো দেখে নেওয়া যাক যে একটি ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য ধ্বনির রূপ লাভ করলে তাকে ধ্বনির রূপান্তর বলা হয়। অর্থাৎ যে ধ্বনিটা ছিল সেই ধ্বনিটা পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হয়ে একেবারেই অন্য ধ্বনিতে পরিবর্তিত হচ্ছে। যখন এরকম কিছু হচ্ছে তখন তাকে আমরা বলছি কি? ধ্বনির রূপান্তর। আচ্ছা, এই যে রূপান্তরটা, এটা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই পরিবর্তনটা ঘটে থাকে। অর্থাৎ স্বরধ্বনির ক্ষেত্রেও আমরা দেখব এবং ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও দেখব, এই একইভাবে দুটোরই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এবার আমরা এই ধ্বনি পরিবর্তনের মধ্যেই দেখো প্রথম যেটাকে পাবো সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? শব্দের মধ্যে হর্ষই অথবা হর্ষ স্বরধ্বনি থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে তাকে পূর্বে উচ্চারণ করে ফেলা রীতিকে অপিনিহিতি বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয়, অনেক শব্দ বা অনেক ধ্বনি আমরা কি করি, যেখানে হবার কথা সেখানে না বলে তার আগে উচ্চারণ করি। যেমন ধরো কোরিয়া, কোরিয়া, এটাকে না বলে আমরা যদি বলি কইরা, কইরা, তাহলে কি হচ্ছে? রয়ের আগে আমরা হর্ষইকারটা উচ্চারণ করছি। যদি এরকম হয় যে কোরিয়ার থেকে কোরিয়ার কথাটা রয়ের আগে হর্ষটা আমরা উচ্চারণ করছি, বা রাখিয়া, রাইখা, হ্যাঁ, এরকম ধরনের জানিয়া, যাইন্না, এরকম ধরনের কথা যদি আমরা হয়, এরকম ধরনের ঘটনা যদি হয়, আমাদের জীব যদি এরকম ধরনের ঘটনা কিছু করে থাকে তখন তাকে আমাদের বলা হচ্ছে কি? যে অপিনিহিতি। যেমন এখানে আমি কই দুটোই রেখেছি, কোরিয়া থেকে কইরা আর রাখিয়া থেকে রাইখা, কোরিয়া থেকে কইরা আর রাখিয়া থেকে রাইখা। হ্যাঁ, অর্থাৎ যেখানে রয়ের পরে হর্ষইকারটা উচ্চারণ করার কথা ছিল সেখানে রয়ের আগেই হর্ষইকারটা উচ্চারিত হচ্ছে এবং এক্ষেত্রে তখন এটাকে বলা হচ্ছে কি? অপিনিহিতি। ঠিক এর পরবর্তী যে অংশটা সেটাকে আমরা বলছি কি? যে অভিশ্রুতি। অর্থাৎ অপিনিহিতিতে যেটা হয়েছিল যে আগে আমরা যেটা উচ্চারণ করার কথা ছিল পরে সেটাকে আগে উচ্চারণ করে ফেলেছি। এইবার অভিশ্রুতির ক্ষেত্রে আমরা কি করব, যে যেটাকে উচ্চারণ আগে করে ফেলেছি সেটাকে একেবারেই বাদ দিয়ে দেবো। অর্থাৎ এখানে দেখো যে অপিনিহিতি জাত হর্ষই বা হর্ষধ্বনি পার্শ্ববর্তী অক্ষরকে প্রভাবিত করে যে পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হচ্ছে কি? অভিশ্রুতি বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, যে অপিনিহিতি থেকে যেটা হলো তার পরবর্তী যে স্টেপটা সেই স্টেপটাকে বলা হয় অভিশ্রুতি। অর্থাৎ এই যে হর্ষই বা হর্ষকে আমরা আগে উচ্চারিত করে ফেললাম, বেশিরভাগ ক্ষেত্রে হর্ষই বা হর্ষকে আগে উচ্চারিত করে ফেলার একটা রীতি দেখা যায় এবং এটা বঙ্গালী উপভাষাতে ভীষণভাবে দেখা যায়। বঙ্গালী উপভাষা বা অন্যান্য যে কোনো কামরূপী বা এরকম ধরনের উপভাষাতে এগুলো খুবই দেখা যায়। সেই কারণে এই যে উপভাষাতে আগে মানে আমরা যে আগে বলে ফেলছি এবং তার পরের স্টেপে এই হর্ষই বা হর্ষৌকার তার পাশের যে ধ্বনিকে সেটাকে যে প্রভাবিত করে যেটা হয় সেটাকে আমরা তখন কি বলছি? অভিশ্রুতি। যেমন ধরো ওই একইভাবে দেখছি কোরিয়া থেকে কইরা এবং তার থেকে আমরা বলছি কি? করে, কোরিয়া, কইরা, করে। দেখিয়া, দেখা, দেখে।
অর্থাৎ পরিবর্তিত হয়ে যাচ্ছে কোরিয়া থেকে কৈরা, এবং তার থেকে কি হচ্ছে দেখো এখানে কোরিয়া থেকে কৈরা এটা ছিল কি অপিনিহিতি। এইবারে কোরিয়া থেকে কৈরা, তারপরে আমরা যেটাকে নিয়ে এলাম সেকেন্ড পরের স্টেপ অভিশ্রুতি স্টেপে, সেখানে আমার কি হলো কোরিয়া কৈরা করে, দেখিয়া দেখা দেখে। একইভাবে আমি বলতে পারি রাখিয়া রাইখা রেখে। এই যে অপিনিহিতি জাত যে পরিবর্তনটা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অভিশ্রুতি। আর এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি স্বরসঙ্গতি। শব্দের মধ্যে পাশাপাশি স্বরধ্বনির মধ্যে যদি একটার প্রভাবে অন্যটা বা দুটোই পরিবর্তিত হয়ে যায় তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। মানে একটা আরেকটাকে প্রভাবিত করতে পারে বা দুটোই প্রভাবিত হয়ে দুটো একদম অন্যরকম হয়ে যেতে পারে। এইরকম যদি ধরনের কোনো ঘটনা ঘটে তখন তাকে আমরা বলবো কি স্বরসঙ্গতি। উদাহরণ হচ্ছে দেশি, দেশি দয়েকার তালবেশয় হর্ষই দেশি, দেশি থেকে হয়ে গেল কি দিশি। আমরা আগে বলি না বিদেশি জিনিস আর দেশি জিনিস দুটোর মধ্যে একটু পার্থক্য হবেই, আমরা বলি না অনেক সময়। তাহলে দেখো একটা হচ্ছে বিদেশি জিনিস আর একটা হচ্ছে দিশি জিনিস। দিশি কথাটা অর্থাৎ দিশি কথাটা বলতে আমাদের জিভের সুবিধা হচ্ছে, অতএব সে কী করছে বিদেশি কথাটার থেকে দিশি কথাটাতে নিয়ে আসছে, অর্থাৎ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশির জায়গায় দেটা না হয়ে দি হয়ে যাচ্ছে আর শিয়ের জায়গায় শি হয়ে যাচ্ছে, অর্থাৎ দীর্ঘইকারটা হ্রস্বইকারে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ বিদেশি থেকে দেশি থেকে দিশি। এই ছিল আজকের আমাদের ধ্বনি পরিবর্তনের আজকের সেশন। এবং ধ্বনি পরিবর্তন কিন্তু এখানেই শেষ নয়, এটা খুব বড় একটা চ্যাপ্টার এবং একসঙ্গে পুরো চ্যাপ্টারটা বললে তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। সেজন্য আমি এটাকে নিজের মতন করে টুকরো টুকরো করে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের ফলো আপ করতে সুবিধা হয় বা পড়তে সুবিধা হয়। অবশ্যই আমার এই সেশনটা কেমন লাগলো সেটা জানাও। যে কোনো রকমের কোনো প্রয়োজনীয়তা থাকলে বা কোনো কিছু কমেন্ট করার হলে নিশ্চয়ই কমেন্ট করো, জিজ্ঞাসা করো। এবং যদি কোনো রকম কোথাও কিছু কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। যে কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি এই কমেন্টস থেকে দেখে, যদি অনেক কমেন্টস আসে সেখান থেকে আমি অবশ্যই একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো এবং যে ক্লাসে আমি তোমাদের এই ডাউটসগুলোকে নিয়ে আলোচনা করব। এবং এছাড়া আমাদের আরও অনেক ক্লাস তো থাকবেই, সেখান থেকেও তোমরা যে কোনো রকমের সুবিধা নিতে পারো। এবং যেহেতু সামনেই টেট পরীক্ষা, আমাদের হোল এডুমন্ত্রের টিম তোমাদের সঙ্গে আছে বিভিন্ন বিষয় তোমাদের সাহায্য করার জন্য। তার জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওগুলোতে লাইক করতে হবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে হবে এবং অবশ্যই কমেন্টস করতে হবে, যে কোনো বিষয়ে জানতে হবে। এবং আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য এডু মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো খুব শিগগিরই ধ্বনি পরিবর্তনের পরবর্তী অংশ নিয়ে।